এসে সেও বলল, শুভ সকাল বড় পাপা। তখন প্রিয়ার রান্নাঘর থেকে চেঁচানোর শব্দ ভেসে এলো। পৌশি, এদিকে আয় তো। সে আর কথা না বাড়িয়ে গৌরবকে বলল। বড় পাপা আসছি। গৌরব আলতো করে হাসলো, মনের ভেতরে এক চাপা কষ্ট অনুভব করলো এই মিষ্টি মেয়েটাকে নিচের করে রাখতে না পারার জন্য। প্রিয়া পৌশিকে সবজি কাটতে দিল, পাশাপাশি চা বানানোর দায়িত্বও পড়লো তার। ঘণ্টাখানেকের মাঝে পৌশি নিজের কাজ শেষ করে বেরিয়ে এলো রান্নাঘর থেকে। নিজের রুমে ফিরে একেবারে ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হয়ে এলো। খাবার টেবিলে তখন সবাই উপস্থিত। সকালের নাস্তা মুখে তুলছে। আরাপ মাথা নিচু করে খাচ্ছিল, কিন্তু এক পলক পৌশিকে দেখলো। তবে তার কোনো ভাবাবেগ নেই এই মুহূর্তে। পৌশি একটা চেয়ার টেনে তার পাশে খেতে বসলো। হুট করে আকশা জিজ্ঞেস করলো। কোথাও যাচ্ছ? পৌশি জবাব দিল, ভার্সিটি যাব। প্রিয়া মেয়ের ভার্সিটি যাওয়ার কথা শুনে কিছুটা অবাক হলো। তার ফুফু মামারা আসবে তাই যেতে নিষেধ করলো, কিন্তু পৌশি বুঝলো না তার ফুফু মামার সাথে তার ভার্সিটির কি সম্পর্ক। মায়ের জবাবে বলল, এর আগেও দুদিন যায়নি, আজ না গেলে কেমনে হবে? সৌরভ প্রিয়াকে বলল। মেয়েটাকে যেতে দাও। প্রিয়ার এক বাক্যে এত দূরের পথ ঘন্টা দেড়েক লাগে যেতে। এভাবে মেয়েটা একা ভার্সিটিতে কিভাবে যাবে? আগে তারা পালা বদল করে দুজনের একজন মেয়ের সাথে যেত, কিন্তু সৌরভ আজ ব্যস্ত থাকবে, তার যাওয়া সম্ভব না। প্রিয়া সেও ব্যস্ত আছে, তাদের দুজনের কেউ যেতে পারবে না। তারা এত দুশ্চিন্তার মাঝে আরাপ বলে উঠল। ছোট আম্মু আমি যাই পৌশির সাথে। আরাফের এমন আবদারে সৌরভ গৌরব দুজনেই বিস্মিত। তারা দুজনেই কিছুটা সন্দিহান। গতকাল থেকে আরাবের আচরণ কেমন অদ্ভুত লাগছে তাদের কাছে, কিন্তু কেউ মুখ খুলে তার বহিঃপ্রকাশ করলো না। সৌরভ নিষেধ করতে চাইল, শুধু শুধু মায়া বাড়ানোর কি দরকার এখন, কিন্তু গৌরব এ সুযোগ কাজে লাগালো। প্রিয়ার জবাবের অপেক্ষা না করে বলল, আরাপ, তুমি যাও আমার আম্মাজানের সাথে, ওর খেয়াল রেখো, এটা তোমার উপর গুরু দায়িত্ব এখন। পৌশি অবাকের চরম শিখরে, কিছুটা ক্ষুব্ধ হয়ে বলল, আমি কি বাচ্চা মেয়ে? ভার্সিটি যাব নিজস্ব গাড়ি করে, কোনো বাসে নয়। তাও এত ভয় কিসের তোমাদের? আরাব বিড়বিড় করলো। বাচ্চা কিসের? 3 বাচ্চার মা সে। কারো কর্ণকুহরে না পৌঁছালেও পৌশির কানে ঠিকই পৌঁছে গেল আরাবের টিপ্পনি মারা তির্যক বাক্য, কিন্তু জবাব দেওয়ার এখনই সময় নয়, তাই চুপচাপ থাকলো। খাওয়া শেষ করে চেয়ার ছেড়ে উঠতে যাবে তৎক্ষণাৎ আকশা বলে উঠল। কখন ফিরবে? দুপুর 2টো বা 2:30 লাগতে পারে। জলদি ফিরে এসো, সারপ্রাইজ আছে কিন্তু। পৌশি আকশাকে চেঁচে গিয়ে আর জিজ্ঞাসা করেনি কিসের সারপ্রাইজ। আকশাই তো তার জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ, এর চেয়ে সারপ্রাইজ আর হতেই পারে না। গতকাল রাতে যখন আরাভের সাথে রাগের বশে সে উত্তপ্ত বাক্য বিনিময় করেছিল, পরক্ষণে নিজের ভুল বুঝতে পেরে ছুটে গিয়েছিল আরাভের রুমে, কিন্তু বিধিবাম আরাবকে তার রুমে পায়নি। তখন সারা ঘর তন্ন তন্ন করে খুঁজলো, পরে দেখলো আরাব তার উডবি ওয়াইফ নিয়ে গল্পে মশগুল। বেশ হাস্যরসে মত্ত দুজন, ভালোই লাগছিল। সে শুধু শুধু দুশ্চিন্তায় ডুবে মরছিল তখন। আরাব বুঝে খুব কষ্ট পেল। নিজের কাজের জন্য বিদ্রুপের হাসি ফুটে উঠল মুখের কোণে। নিজের রাগ সংবরণ করে দ্রুত গাড়িতে গিয়ে বসলো। সে বসতেই আরাবও ছুটে এসে তার পাশে বসে পড়ল। গাড়ি চলছে, দুজনেই নিশ্চুপ, কারো মুখে কোনো রা নেই। এত কাছে তবু শত ক্রোশ মাইলের দূরত্ব তাদের মাঝে। পৌশি যেন নির্বাক অবরুদ্ধ। সে পালাতে চাইছে এই কষ্ট থেকে, অথচ কষ্ট পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে তার সাথে। তার খুব জানতে ইচ্ছে করছে আরাব কি চায়, তাকে দুদণ্ড শান্তিতেও থাকতে দিবি না? নিশ্চুপ পড়ে রইল গাড়ির এক কোণে। পৌশি চুপচাপ হলেও আরাবের মাঝে একবার জিজ্ঞাসা করলো, কিছু খাবে? মুখে জবাব না দিয়ে এপাশ ওপাশ করে শুধু মাথা নাড়ালো। আরাব দীর্ঘশ্বাস টানল বিনিময়ে। দীর্ঘ 1.5 ঘন্টার পথ 1 ঘন্টায় এসে পৌঁছালো দুজন। সামনের সিটে পাশাপাশি বসেছিল এতক্ষণ। গন্তব্য পৌঁছাতেই কোনো বাক্য বিনিময় ছাড়াই পৌশি নেমে গেল। আরাব পিছু ডাকলো। কতক্ষণ লাগবে তোমার? পৌশির আজ অবাক হওয়ার দিন।
তুই থেকে তুমিতে নেমেছে মহোদয়। আগেও এমন করতো মাঝে মাঝে, তবে আজকের তুমি ডাকটা ছিল অন্যরকম। কেমন যেন অন্তঃকরণে আঘাত হানছে তার। তবুও সে পিছু তাকালো না, জবাব দিল সামনের দিকে তাকিয়ে। ঘন্টা 3 লাগবে। এতক্ষণ অপেক্ষা করতে আপনার কষ্ট হবে। আপনি বরং বাসায় চলে যান। আরাম যেন কানে কিছু ভুল শুনেছে। তাকে আপনি ডেকেছে, সোজা তুমি থেকে আপনি। বা কি পদোন্নতি তার! সে মৃদু হাসল, রাশভারী কণ্ঠে জবাব দিল, চিন্তা করতে হবে না তোমার, আমার আবার অনেক ধৈর্য। অপেক্ষা করতে পারবো, তুমি সাবধানে যেও। পৌষি না চাইতেও এক পলক তাকালো আরবের দিকে, দ্রুতই আবার নিচের নজর অন্যদিকে ঘোরালো। কেমন যেন নিজেকে বেসামাল লাগছে। ওই চোখে বেশিক্ষণ তাকানোর সাহস তার নেই। কি এক অদ্ভুত চাউনি! তাকে ঘায়েল করার জন্য ওই চাউনি যথেষ্ট। আর তাকাবে না সে চোখের মাঝে। অথচ আরবের স্থির দৃষ্টি পৌষির উপর, বলে উঠল, কোনো সমস্যা হলে দ্রুত জানাবে। তোমাকে নিরাপত্তায় দেয়াই এখন আমার মুখ্য কাজ। পৌষি আরাভের জবাব দেওয়ার প্রয়োজন বোধ মনে করল না। দ্রুত পায়ের কদম বাড়ালো ভার্সিটির ভেতরে প্রবেশ করার জন্য। পিছু ঘুরে তাকানোর সাহস নেই তার। এই লোকটা ধুমচাল তাকে মায়ায় বেঁধে রাখবে আবার। অথচ আরাবের দৃষ্টি নড়চড় হয়নি। সে অপলক তাকানো পৌষির যাওয়ার দিকে। গায়ে ধূসর রঙা জামা, মাথায় কালো হিজাব, সাথে মুখে মাস্ক। এ তার প্রাণ সঞ্চারিণী। সময় পেরোলো 1-2 করে 3 ঘন্টা, কিন্তু পৌষের ফেরার নাম নেই। আরাপ অস্থির হলো, এত সময় হলো ফিরছে না কেন মেয়েটা? সে ফটকের মাঝে এসে সূক্ষ্ম দৃষ্টি ফেললো ভেতরের দিকে। না, কোথাও নেই পৌষি। সময় গড়ালো আর কিছু সময়, হঠাৎই দৃষ্টিগোচর হলো সামনে দাঁড়ানো আছে পৌষির অবয়ব। পাশাপাশি ছেলেও আছে, তাদের সাথে আড্ডায় ব্যস্ত সে। আরাভের শান্ত মস্তিষ্ক হুট করে অশান্ত হলো। এই মেয়ের সাহসের তুলনা করতে হবে। সে ফটক পেরিয়ে ভেতরে প্রবেশ করলো, শান্ত গম্ভীর স্বরে ডাকলো, পৌষি। পৌষির হুঁশ নেই। সে সবার সাথে কথা বলায় ব্যস্ত তখন। সহসায় তার পেছন থেকে পরিচিত স্বর শুনে চমকে উঠল। ঘাড় ঘুরিয়ে আরাবকে দেখে শুকনো ঢোক গিলল। এখন তার ফ্রেন্ডরা তাকে নিয়ে সন্দেহ করলে আর যদি মজা ওড়ায়, শেষে সে লজ্জায় শেষ। জলদি পিছু ঘুরে আরাবের জবাব দিতে উদ্যত হলো। তার আগেই তার ফ্রেন্ড একজন বলে উঠল, পৌষি ভ্যাবাচাকা খেয়ে গেল। মাথা নাড়িয়ে না বলার আগে তারা হাই হাই করে উঠল, আমাদের না জানিয়ে বিয়ে করে ফেলেছিস, এটা ভালো করিসনি কিন্তু। সে বেকুব বনে গেল। অথচ আরাব ভাবলেশীন তাকিয়ে আছে। সে পৌষিকে পর্যবেক্ষণ করছে শুধু। বেচারা পৌষির কথা কানেই নিল না কেউ। তার রাগ বাড়ল হুট করে। সে আর কিছু না বলেই বেরিয়ে এলো সেখান থেকে। পেছন থেকে তার বন্ধুরা ট্রিট চাইলো। আরাব তাদের কাছে এসে আশ্বস্ত করলো, নেক্সট টাইম অবশ্যই আমাদের দেখা হবে, আর ট্রিট সেদিনের জন্য তোলা থাক, আজ সময় নেই। আরাভের কথায় প্রসন্ন হলো পৌষির বন্ধু মহল, তাই ছেড়ে দিল আজকের জন্য। পৌষি গাড়িতে বসে রাগে ফোঁস করছে। আরাব তার দিকে পাইপ লাগানো একটা ডাব এগিয়ে দিল। পৌষি নিতে চাইল না। আরাব হাতে তুলে দিতে দিতে বলল, খেয়ে নাও, মাথা ঠান্ডা করো। পৌষি ফোঁস করে বলে উঠল, হঠাৎ করে আমাকে তুমি করে ডাকছো কেন? জবাব লাগবে? পৌষি ছোট্ট করে বলল, হুম। ডাব খেয়ে নাও, আমরা না হয় যেতে যেতে বলি এসব। পৌষি মাথা ঠান্ডা করে ডাবের মুখে লাগানো পাইপের মধ্যে নিজের ঠোঁট বসালো। পরম তৃপ্তিতে পান করছে ডাবের পানি। আরাব আর চোখে দেখল সব। ফের বলল, খাওয়া শেষ হয়েছে? পৌষি হ্যাঁ বলে মাথা নাড়ালো। আরাব তার হাতে একটা প্যাকেট ধরিয়ে দিল তখন। পৌষি অবাক হলো, বলল, এটা কি? তোমার প্রিয় খাবারের একটি আছে এখানে। পৌষি ঝটপট প্যাকেট খুলল, দেখলো হালিমের বক্স ভেতরে রাখা। সে যেন অবাকের উপর অবাক হচ্ছে। আরাব তাড়া দিল, জলদি খেয়ে নাও, ঠান্ডা হওয়ার আগে। পৌষি আরাভের দিকে তাকালো এক ঝলক, কৃতজ্ঞতার স্বরূপ বলল, এত কিছু কেন করতে গেলে আরাফ ভাই? সেই সকালে এসেছো, এখন খিদে পেয়েছে তাই নিয়ে আসলাম। আর কিছু? পৌষি চুপ হয়ে গেল মুহূর্তে। কি জবাব দেবে আর? আর কথা বাড়ায়নি সে।
বাড়ি ফিরে দেখে হুলস্থুল কাণ্ড, ঘর ভর্তি অতিথিতে পূর্ণ। ঘরের ভেতরে হাসির ঝংকার শুনেই বুঝে গেছে অতিথি কারা এসেছে। পড়শি অবাক হয়নি আর, প্রবেশ করে দেখতে পেল নিজের ফুফি মামাকে। একপাশে তার নানু আছে, দাদু নানু বেশ গল্পে মজেছে। তাকে দেখা মাত্রই মারিয়া ছুটে এলো, জড়িয়ে ধরে বলল, আমার বোন এত শুকিয়ে গেছে কিভাবে? পড়শি নানুর উপর কপট রাগ দেখালো। এই বাক্য ছাড়া আর কিছুই জানে না তার নানু। না, নতুন কিছু তো বলতে পারে। মুখের কোণে ঈষৎ হাসি ঝুলিয়ে বলল, তোমার চিন্তায় নানু রাতে ঘুম আসে না। মারিয়া হাসলো, গাল টেনে বলল, আমার চিন্তা করো না জামাইয়ের চিন্তা করো? নানুর জন্য চিন্তা হইলে কল দিয়ে খোঁজ নিতা। পড়শি নিচের ফাঁদে নিজেই পড়ল, তাই বলে উঠল, আরে ধুর নানু, কি যে বলো না, তোমার চিন্তায় করি। মারিয়ার মুখে প্রাণবন্ত হাসি। হঠাৎই চোখে পড়ল আরাবের দিকে, পড়শির ঠিক পেছনে দাঁড়ানো। দেখে চেনার উপায় নেই এই ছেলেকে। অজান্তেই বলে উঠল, মাশাল্লাহ, দেখতে পুরো ইংরেজদের মতো। বেশ লম্বা চওড়া একটা ছেলে। আরাবকে ডেকে বলল, কেমন আছো নানু ভাই? আরাব মারিয়াকে সালাম দিল। মারিয়ার সাথে সাথে পাশে বসা নিচের ফুফুকেও সালাম দিল। মারিয়া সালাম নিয়ে ভালো মন্দ কুশল বিনিময় করল। শোভা এত সময় ছটফট করছিল কখন তার ভাইপো আসবে আর তাকে জড়িয়ে ধরবে। আরাবকে দেখা মাত্রই ছুটে এসে জড়িয়ে ধরে ঠুকরে কেঁদে উঠল। ভেজানো গলায় বলল, কতদিন পর আমাদের কলিজাকে দেখছি, এত নিষ্ঠুর কিভাবে হলি আরাব? 5 বছরে একটাবার এই ফুপুর কথা মনে পড়েনি? একটাবার খোঁজ নিলি না কেন বাপ? আরাব কিভাবে শান্ত করবে বুঝতে পারল না। সে ভালোই বুঝতে পেরেছে তার ফুফুরও অভিমান জমেছে তার উপর। নিজের ফুফুর মাথায় হাত বোলালো, মলিন গলায় বলল, সরি ফুপি, এমন ভুল আর হবে না। শোভা চোখ মুছল, আরাবের দিকে তাকিয়ে বলল, আর ফিরে যাস না, নিজের দেশেই থাক, তোদের ছাড়া ভালো লাগে না বাপ। আরাব নিজের ফুফির এমন সরল সোজা আবদারে হাসল। জবাবে বলে মাথা নাড়িয়ে এপাশ ওপাশ করল শুধু। পৌষি নিজের ফুফুর সাথে কুশল বিনিময় শেষে রুমে ফিরে এলো, কিন্তু এসে যা দেখলো তার চক্ষু চড়ক গাছ। তার রুম আর তার নেই। দুই বিচ্ছু পুরো রুমে তাণ্ডব চালিয়েছে। তার একমাত্র মামার দুইটা মাত্র 6 বছরের যমজ ছেলে, জুবাব আর জাবির। যমজ হলেও চেহারায় কোনো মিল নেই তার পাপাদের মতো। কিন্তু এই দুইজন এত পরিমাণ বিচ্ছু, খোদ শয়তানও এদের দেখে ভয়ে পালিয়ে যাবে। এজন্য তার মামি দুই বিচ্ছুকে নিয়ে কোথাও বেড়াতে যায় না। এরা তার বিছানায় দফা রফা বানিয়ে দিয়েছে। বালিশ মেঝেতে রেখে তার উপর বসেছে। ড্রেসিং রুমের অর্ধেক জিনিস মেঝেতে। একজনে মুখে পাউডার মেখেছে, অন্যজন কসমেটিক্সের জিনিস খেলনা বানিয়ে খেলছে। বাথরুমের দরজা খোলা, তার জুতা দিয়ে গাড়ি বানিয়েছে। ভাগ্য ভালো তার বইয়ে হাত দেয়নি, নয়তো দুটোকে মেরে তক্তা বানিয়ে দিত এখন। কিন্তু বাকি রুমের এমন বেহাল দশা দেখে তার রাগে মাথা ফেটে যাচ্ছে। চেঁচিয়ে উঠল হুট করেই, এই, তোদের কি সমস্যা বলতো? রুমের এই অবস্থা কি জন্য করেছিস? জুবাব জাবির পৌশিকে দেখে ভয় কেঁপে উঠল। এক ছুটে ঘর থেকে বেরোতে চাইলে সে দুজনকে শক্ত করে ধরল। তারপর চেঁচিয়ে তার মামাকে ডাকলো। প্রত্যয় সন্তদন্ত হয়ে রুমে এলো, যা ভেবেছে তাই হলো। তার দুই বিচ্ছু আকাম করে রেখেছে। সে থাপ্পড় দেওয়ার জন্য হাত তুলতেই পৌষে ইশারায় থামালো। মামাকে বলল, চুপ করে দেখো আমি কি করি। সে দুজনের হাতে ছেড়ে দিল। জুবাব জাবির তখন চোরা চোখে চেয়ে আছে পৌষের দিকে। সে দুজনকে আদেশ করলো, পুরো রুম তোরা এলোমেলো করেছিস, এখন তোরাই আবার গোছাবি, নয়তো এক একটাকে বাড়ি যেতে দিব না আমি, সোজা বাথরুমে বেঁধে রাখবো। পৌষের ধমকে রুম গোছানোর কাছে লেগে পড়ল দুজন। ছোট্ট হাতের কারণে আবার এলোমেলো হয়ে যাচ্ছিল বারবার, কিন্তু পৌষি হার মানার পাত্র নয়।
দুই ভাইকে দিয়ে ঠিকই সব গুছিয়ে নিচ্ছে। প্রত্যুষ দাঁড়িয়ে নিজের ছেলে আর ভাগ্নির কাণ্ড দেখে যাচ্ছে। তার পেছনে আরও একজন শটান হয়ে দাঁড়িয়ে। আরাভের চোখে মুখে যেন ঘোর বিস্ময়, কিন্তু ঠোঁটের কোণে ঝুলছে সুপ্ত হাসি। যাক, তার ভবিষ্যৎ তাহলে বেশ উজ্জ্বল। দুপুর 2:30। কৌশি ফ্রেশ হয়ে এলো খাবার টেবিল, কিন্তু এসে দেখলো আরাব খাবার সামনে রেখে বসে আছে। সে কিছুটা অবাক হলো, ভেবেছিল আরাব খেয়ে নিয়েছে এতক্ষণে। তাকে দেখে আরাব বলল, জলদি বসো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। পৌষি আরও একবার অবাকের চরম শিখরে। আরবের আচরণ তাকে বেশ ভাবাচ্ছে, বেশ অন্যরকম আজ। সে এক পলক তাকালো আরবের দিকে, জবাবে বলল, আমার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলে? আরব খাবার মুখে দিতে দিতে বলল, সবাই তো খেয়ে নিয়েছে, শুধু আমরা দুজনই বাকি। তোমার একা খেতে ভালো লাগবে না, তাই আর কি। পৌষি বলার মতো দ্বিতীয় বাক্য খুঁজে পেল না আর। মন্ত্রমুগ্ধের ন্যায় আবারও তাকালো আরাবের মুখপানে, কিন্তু আরাব নিজের কাছে ব্যস্ত। রোস্টের বাটি থেকে রানের অংশটা পৌষির পাতে তুলে দিল, সাথে দিল সালাদ আর গরুর ভুনা মাংস। পৌষি চমকে উঠে বলল, মুরগির রান তো তোমার প্রিয়, আমাকে দিলে যে? আরাব আলগোছে হাসলো, পৌষির দিকে না তাকিয়ে এই জবাব দিল, ভাগাভাগি করা শিখে নিচ্ছি, যাতে পরে টানাটানি করতে না হয়। পৌষি ভ্যাবাচাকা খেলো। কি অদ্ভুত উত্তর দিল সে! আর জবাব দিল না, নিশ্চুপ খাবারে মনোযোগ দিল। রান্নাঘরে আলিশবা প্রিয়াকে কাজে সাহায্য করছে। কাজের ফাঁকে আলিশবা কিঞ্চিত নজর বোলালো পৌষি আর আরাভের উপর। আচম্বিত প্রিয়াকে ডেকে বলল, দেখেছ দুজনকে? একে অপরের প্রতি এখনও কিন্তু সুপ্ত টান আছে। কিন্তু ছেলেটা পৌষিকে বিয়ে করার জন্য কেন রাজি হলো না, তা আজও জানা হয়নি। প্রিয়া নিঃশব্দে নিঃশ্বাস ছাড়ল, বলল, বাদ দাও না আপু, ওদের নিজেদের মধ্যে হয়তো এমন কিছু কখনোই ছিল না, যা ছিল মজা মাস্তি শুধু, অন্য কিছু নয়। আমরাই ভুল ভেবেছি তাদের নিয়ে। আলিশবা মর্মাহত হলো। তার মন মানতে চাইছে না, যা দেখছে তা হয়তো ভুলও হতে পারে। সে তার ছেলেকে এখনো বুঝে উঠতে পারেনি। পূর্ণির রুমে তার সমবয়সী ও অসমবয়সীদের মিলন মেলা বসেছে। আরিবা, কিয়াস, আকশা আর পূর্ণি মিলে লুডো খেলছে। সাথে কিয়াসের 13 বছর বয়সী ছোট বোন কিয়াসাও আছে তাদের সঙ্গে দেওয়ার জন্য। কিয়াস আরিবার এক মাসের ছোট, কিন্তু দুজনের মাঝে বেশ প্রগাঢ় বন্ধুত্ব। কিয়াসের একটা গোপন তথ্য আরিবার বেশ জানা, তাই ইচ্ছে করেই লুডো খেলার মধ্যে কিয়াসকে পূর্ণির পার্টনার বানিয়ে দিয়েছে। কিয়াস প্রথমে ভয় পেয়েছিল, পরে আরিবা ইশারায় বলল, ভয় পাস না মেহুনা। কিয়াস বড্ড অসহায় এই মুহূর্তে, এটাই তো তার আসল ভয়। কোনো ফাঁকে কি করে বসে আরিবা। খেলা চলল প্রায় ঘন্টাখানেক। এরপর আকসা বলল, যাও তৈরি হও সবাই, বিকেল 4টা হতে চলল। আমাদের 5টার ট্রেনে উঠতে হবে, তাহলে রাত 11টার মধ্যে আমরা পৌঁছে যাব কিন্তু। আকসা এসে পৌষিকে ঘুম থেকে উঠালো তড়িঘড়ি করে, বলে উঠল, জলদি তৈরি হও। পৌষি নিভু নিভু চোখে জবাব দিল, কেন আপু? বলেছিলাম না সকালে সারপ্রাইজ আছে। এখন জলদি তৈরি হও, আমরা গ্রামের বাড়ি যাচ্ছি। তো যাও না গ্রামের বাড়ি, আমাকে কেন টানছো? আরে বোন, নেত্রকোনা যাব, আমাদের গ্রামের বাড়িতে। তোমাদের পুরো পরিবার যাচ্ছে, সাথে তুমিও যাচ্ছ। পৌষি চমকে উঠল, বলল, আমি কেন যাব? আকসা জবাব না দিয়ে তাকে বিছানা থেকে নামিয়ে দাঁড় করালো। তারপর টেনে টুনে বাথরুমে পাঠালো জলদি। নিজেও তৈরি হতে লাগলো। কতদিন পর নিচের দেশে এসেছে, আর নিচের গ্রামে যাবে না তা কি করে হয়? তার পুরো পরিবার এখন নেত্রকোনায় আছে, আর জারাবের পুরো পরিবার যাবে তার সাথে। সে সবাইকে তাগাদা দিল দ্রুত তৈরি হতে। নাজমা এত দূর ভ্রমণ করে পারবে না, শরীর তার বড্ড নড়বড়ে। সে না যাওয়ার বাহানা খুঁজল, কিন্তু আকসা নাছর বান্দা, বলল ট্রেনে যেতে কোনো সমস্যা নেই, তারা ফার্স্ট ক্লাস বগি নিয়েছে, ঘুমোতে বসে কোনো সমস্যা হবে না কারো। অগত্যা নাজমাও প্রস্তুতি নিল যাওয়ার জন্য, অথচ ঘরের বাকি সদস্যরা আগেই প্রস্তুতি নিয়েছে। পরন্ত বিকেল 5টা বাজতে আর 10 মিনিট বাকি। সবাই গাড়িতে উঠল দ্রুতই।
গাড়ি ছেড়ে দেওয়ার আগ মুহূর্তে পার্থ এসে হাজির। সে পৌষের সাথে দেখা করার অজুহাতে আরিবাকে দেখতে এসেছিল, কিন্তু সবার এত তাড়াহুড়ো আর হুলস্থুল দেখে সে ভীষণ লজ্জিত হলো। চলে যেতেই মনস্থির করলো। তখন আচমকা সৌরভ তাকে নিচের কাছে ডাকলো। নিজের বন্ধু পরশ আর প্রিয়ার বান্ধবী রাহির ছেলে পার্থ, তাই নিঃসংকোচে বলে উঠল। আমাদের সাথে গাড়িতে ওঠো। পার্থর চোখে মুখে বিস্ময়। তখন সে তাদের পারিবারিক ভ্রমণে কেন যাবে? জবাবে বলল, না আঙ্কেল, আমি কেন? সৌরভ ধমক দিল। জলদি ওঠো, ভয় পাওয়ার কিছু নেই। আমি পরশকে কল দিয়ে বলবো তুমি আমাদের সাথে আছো। পার্থর মনে তখন লাড্ডু ফুটলো, কিন্তু লজ্জায় চুপসে আছে। পৌষী মুখ টিপে হাসলো। সে জানে পার্থ এখানে কেন এসেছে, অথচ আরিবার হুঁশ নেই। সে আছে দুনিয়ার হাবিজাবি গল্প নিয়ে। আচমকা চোখ পড়লো আরাভের দিকে। পার্থর অবস্থা তখন আরো শোচনীয়। যদি একবার তার উদ্দেশ্য বুঝতে পারে, নির্ঘাত মেরে বৃন্দাবন পাঠিয়ে দেবে আরিবার ভাই। কিয়াসের পাশে বসেছে পার্থ। কিয়াস হুট করে বলে উঠল, কি হয়েছে পার্থ ভাই, এত ঘামছো কেন? পার্থ জবাব দেওয়ার আগেই আচমকাই আরিবা বলে উঠল। ব্যাস, আরিবার ভাই ডাক শুনে পার্থর যা একটু আশা ছিল তাও ফুরুত। অসহায়ের মতো এদিক ওদিক তাকালো। পৌষে অতর্কিত খিলখিল করে হেসে উঠল। আরাব এতক্ষণ বিরক্তি হচ্ছিল, এত হই হুল্লোড় তার মাথা ধরে গিয়েছে, তাও চুপটি করে সহ্য করছে। কিন্তু পৌষের হাসিতে তার বিরক্তিকর মুখে মুহূর্তেই শীতলতার শিহরণ বয়ে গেল। সে বিমোহিত হলো। নজর তার সম্পূর্ণ স্থির হয়ে আছে। তখন চোখের পলকও পড়ল না, শুধু বিড়বিড় করলো আপন মনে, হোক না মধুর প্রলয়, কাটক নীরবতা, বিমোহিত করো বারে বারে প্রিয় সুস্মিতা। ট্রেনের দুটো বগির প্রথমটাতে বাড়ির ছেলে মেয়েরা, অন্য বগিতে মুরব্বীদের অবস্থান হলো। নিজেদের সিট অনুযায়ী সবাই বসে পড়েছে। দূরগামী ট্রেন চলতে শুরু করেছে ধীরে ধীরে। ঘড়িতে তখন 5টা 10। শীতের বিকেল, তাই সন্ধে নেমেছে বহুক্ষণ আগে। জানালা খুলতে শীতল বাতাস সবাই কাবু হয়ে গেল। দ্রুত জানালা বন্ধ করে দিল আবার। শাল সোয়েটার গায়ে ছড়িয়েছে, যার মতো ঝিমাচ্ছে। এতক্ষণ হই হুল্লোড় থাকলেও ধীরে ধীরে সবাই শান্ত হয়ে গেল। বন্ধ জানালা দিয়ে বাইরে উকি দেওয়া যাচ্ছে না। পৌষী বিরক্ত হলো। সে বসেছে আরাবের মুখোমুখি সিটে। না চাইতেও বারবার চোখাচোখি হচ্ছে। বড্ড অস্বস্তি হচ্ছে তার। আরাবের দু চোখে আজ অন্য কিছু দেখছে, কেমন করে তার দিকে চেয়ে আছে। অথচ আকসা তার পাশে, কিন্তু তার দিকে তাকালো না একবারও। সে চারপোনায় অবাক। নিজের হবু বউকে না দেখে তাকে দেখার কারণটা তার বোধগম্য নয়, বরং আজব ও ভীষণ অস্বস্তির ব্যাপার মনে হচ্ছে। আরাব যেন পৌষের অস্বস্তি চট করে ধরে ফেলল, বলে উঠল, কোনো সমস্যা? পৌষে দ্রুতই না বলে মাথা নাড়ালো। আরাব নিজের মুখে কিছুটা পৌষের সামনে নিয়ে এলো, অন্যেরা যাতে না শুনে, তাই ক্ষীণ স্বরে বলে উঠল, তাহলে ড্যাব ড্যাব করে এত কি দেখো? আজ কি আমাকে একটু বেশি হ্যান্ডসাম দেখাচ্ছে? পৌষে মুহূর্তেই তাজ্জব বনে গেল। জবাব দিতে গিয়ে দেখলো আরাব শটান হয়ে বসে পড়েছে, যেন সে কিছুই জানে না, অথচ মুখের কোণে দুষ্টু হাসি তার। ছুটন্ত রেলগাড়ির ঝনঝন শব্দ আর হিম করা ঠান্ডা বাতাস ছুঁয়ে যাচ্ছে মাঝে মধ্যে। তবে গিজগিজ করা কেবিনের মাঝে শীতলতা কম থাকলেও আছে হাস্যরসের যোগান। সবার গল্পের কেন্দ্রবিন্দু কিন্তু আরিবা। সে তার কানাডিয়ান জীবনের গল্প বলছে। তার খিলখিল শব্দ ভেসে আসছে হুটহাট। সেই শব্দে হৃদয়ে প্রলয়ঙ্কারী ঝড় বয়ে যায় পার্থর। লুকিয়ে এদিক ওদিক করে তখন দেখে আরিবাকে। সরাসরি তাকানোতে তার বড্ড ভয়। পাছে তার বড় ভাই যদি বুঝে যায়, তাহলে প্রেম শুরু হওয়ার আগেই সমাপ্তি ঘটবে অচিরেই। কিয়াস, আরিবা ও পূর্ণি যেন গল্পের সমাহার নিয়ে বসেছে। আরিবার সাথে গলায় গলা মিলিয়ে কিয়াসও নিজের জীবনের গল্প বলে যাচ্ছে। আরিবা হুট করে খ্যাপানোর জন্য বলে উঠল, তোর বাথরুম ওয়ালির কি খবর কিয়াস? কিয়াস লজ্জায় কাচুমাচু হলো। এই মেয়ে তার মহা সর্বনাশ করে ছাড়বে এখন। আমতা আমতা করলো, দূর, এসব কি বলিস তুই?